নমস্কার সবাইকে, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে প্র্যাকটিস সেট প্রথম পার্ট নিয়ে আলোচনা করব। আজকের এই প্র্যাকটিস সেটে অনেক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকছে। এর আগের ভিডিওটিতে প্র্যাকটিস সেট 2 যেটাতে ছিল সেটাতে অনেকে কমেন্ট করেছো পিডিএফের জন্য। তো আমি একটা কথা বলতে চাই তোমাদেরকে, দেখো পিডিএফের তুমি যদি চাও পিডিএফ কোনো ব্যাপার না, কিন্তু তুমি যদি নিজের হাতে লিখে তুমি একটা নোট তৈরি করো, ঠিক আছে, এবং ওটা যদি তুমি রিভাইজ করো, ওটা তোমার তোমার মাথার মধ্যে না গেঁথে যাবে একদম, ঠিক আছে। তো এই জন্য আমিও তোমার কাছে রিকোয়েস্ট করব, তোমরা ভিডিওটি দেখে দরকার পড়লে পজ করে নিয়ে তোমার নোট খাতাতে নোট ডাউন করো, ঠিক আছে। নোট ডাউন করে এগুলি তুমি মুখস্থ করো, এর থেকে ভালো তুমি পিডিএফেও হবে না, ঠিক আছে। তোমাদেরকে আমি এটাই বলবো যে দেখো হিন্দিতে যে প্র্যাকটিস সেটগুলো আছে এগুলা মোটামুটি নোট করতে 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগে, ঠিক আছে। তো আমারও অনেক পরিশ্রম আছে। তো আমি তোমাদের কাছে এটা রিকোয়েস্ট করবো যে তোমরা মোটামুটি আধা ঘন্টা লাগবে একটা পিডিএফ নোট করতে। তোমরা বাংলাতে আছে ফটাফট স্কিপ করে বা পজ করে তোমরা ভিডিওটি দেখে নোট করে নাও, ঠিক আছে। আর নিজের হাতে লিখলে তো জানোই ওটা তোমার আর কোনো দিনও ভুলবে না, ঠিক আছে। তো ঠিক আছে, আজকের প্রথম প্রশ্ন থেকে আমরা শুরু করি। আর হ্যাঁ, যদি ভিডিওগুলি তোমাদের অতি অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ বলে মনে হয় কমেন্ট করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে পরবর্তীতে সমস্ত আপডেট তোমার কাছে পৌঁছে যায়। তো চলো আজকের প্রথম প্রশ্নটা দেখে নিই। আজকের প্রথম প্রশ্ন আছে যে লিম কোন রাজ্যের প্রসিদ্ধ নৃত্য। আজকে কোনো অপশন দিচ্ছি না, ডাইরেক্টলি উত্তর করতেছি, শুধুমাত্র সময় নষ্ট করে লাভ নেই, কেননা পরীক্ষার আর কয়েকদিনই বাকি রয়েছে। তাহলে লিম কোন রাজ্যের প্রসিদ্ধ নৃত্য? লিম হচ্ছে নাগাল্যান্ডের প্রসিদ্ধ নৃত্য, ঠিক আছে। এছাড়া অন্যান্য দেখো এখানে কি আছে, চং, রিংমা, মটসে, জেলিয়াং, বাস, সদল, কেনই, এগুলো হচ্ছে নাগাল্যান্ডের অন্যান্য লোকনৃত্য। তোমরা এগুলো অবশ্যই পড়বে। দ্বিতীয়ত, অন্যান্য রাজ্যের কিছু প্রসিদ্ধ নৃত্য, লোকনৃত্য যদি দেখে নিই, তাহলে মিজোরামে দেখো খুল্লম, চৌলম, খান্টাম, ওড়িশার গুটিপুয়া, পেঙ্কা, অরুণাচল প্রদেশের বাঞ্চো পাশি, বিহারের জারজটিন বিদেশিয়া, ছত্তিশগড়ের পণ্ডবানি ও সুবা, ঠিক আছে। এছাড়া গোয়ার রানমালে ও মান্ডা, গুজরাটের হচ্ছে হাল্লিসাকো ও টিপ্পানি, ঠিক আছে। এছাড়া কর্ণাটকের দেখো কি আছে, লম্বি ও বীরগাসি। এরপরে দ্বিতীয় প্রশ্ন যদি দেখি, কী বলা হয়েছে যে ভারতের প্রথম মহিলা সঙ্গীত শিল্পী ভারতরত্ন প্রাপক কে? প্রথম কে যিনি সঙ্গীত শিল্পী ভারতরত্ন পেয়েছেন, ঠিক আছে। তো এখানে দেখো অ্যান্সার হচ্ছে এম শুভলক্ষ্মী। ইনি প্রথম ভারতীয় মহিলা যিনি ভারতরত্ন পান। এছাড়া ইনি দেখো 1998 খ্রিস্টাব্দে পদ্মবিভূষণ পেয়েছেন, ঠিক আছে। ও সরি, 1988 খ্রিস্টে ইনি হচ্ছে ভারতরত্ন পেয়েছিলেন, ঠিক আছে। এছাড়া পদ্মভূষণ পেয়েছেন 1975, রমন ম্যাগসেসে পুরস্কার পেয়েছেন 1974। এই রমন ম্যাগসেসে পুরস্কারটি ফিলিপিন্স সরকার দ্বারা দেওয়া হয়, ঠিক আছে। এছাড়া দেখো ইউএন পারফরমেন্স করেন, মানে ইউএনএতে ইনি পারফরমেন্স করেছিলেন 1966 সালে, ঠিক আছে। এখানে পদ্মবিভূষণ এবং রমন ম্যাগসেসে পুরস্কারের যে সময়গুলো, এগুলো অতি অবশ্যই মনে রাখবা, খুবই গুরুত্বপূর্ণ এগুলো পরীক্ষার জন্য। দেখো পণ্ডিত রবিশঙ্কর, যিনি দ্বিতীয় ভারতরত্ন প্রাপক, ইনি হচ্ছে 1999 সালে ভারতরত্ন পান। বিসমিল্লা খান, ইনি ভারতরত্ন পান 2001 সালে, ইনি হচ্ছে সানাই বাদ্যযন্ত্রের সাথে যুক্ত। লতা মঙ্গেশকর, ইনি হচ্ছেন তৃতীয় যিনি ভারতরত্ন পান 2001 সালে। এই ডেটগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো তোমরা মনে রাখবে, ঠিক আছে, ভারতরত্ন প্রাপক। এছাড়া দেখো জাকির হুসেন, ইনি হচ্ছে পদ্মবিভূষণ পেয়েছেন 2023-এ, গ্র্যামি অ্যাওয়ার্ড 2024 এবং পদ্মভূষণ পেয়েছেন 2020 সালে। এটি খুবই গুরুত্বপূর্ণ, এনার পদ্মভূষণ, গ্র্যামি অ্যাওয়ার্ড, পদ্মভূষণের যে ডেটগুলো খুব গুরুত্বপূর্ণ, মনে রাখবে তোমরা, ঠিক আছে। এরপরে দেখো আর ডি বর্মন, ইনি হচ্ছে মিউজিশিয়ান পঞ্চমদা নামে পরিচিত। রহমান, ইনি হচ্ছে এনাকে বলা হয় মোজার্টি অফ মাদ্রাস, ঠিক আছে। ইনি অস্কার পেয়েছেন 2009 সালে জয় হো গান গাওয়ার জন্য। আর যে ফিল্মের কথা, যে ফিল্মে এটি হয়েছিল সেটা হচ্ছে স্লিম ডগ, ঠিক আছে। সেটি হয়েছে কি, স্লিম ডগ, ঠিক আছে। স্লিম ডগ মিলিনিয়ার ফিল্মে এই গানটি গাওয়া হয়েছিল। এরপরে দেখো তানবী সাহা, যিনি প্রথম মহিলা গ্র্যামি পুরস্কার প্রাপক 2010 সালে জয় হো গানের জন্যই, ঠিক আছে। পণ্ডিত রবিশঙ্কর, ইনি হচ্ছেন 1968 সালে প্রথম গ্র্যামি পুরস্কার পান, অ্যালবাম ছিল ওয়েস্ট মিস্ট, ঠিক আছে। তিনি 5বার পেয়েছিলেন গ্র্যামি অ্যাওয়ার্ড। 3 নম্বর প্রশ্ন, ভারতের সবথেকে পুরনো হকি প্রতিযোগিতা কী ছিল? তো দেখো যে নামটা ছিল সেটা হচ্ছে বেটন কাপ, এটা হচ্ছে 1895 সালে, ঠিক আছে। হকি খেলার কিছু গুরুত্বপূর্ণ ব্যাখ্যা দেখে নেব যে হকি এটা হচ্ছে তোমার 60 মিনিটে খেলা হয়, টোটাল 1 ঘন্টা। 15, দেখো এটা 15, 15, 15 ও 15 মিনিট পর পর খেলা হয়, ঠিক আছে। দেখো 15 মিনিট পর পর 2 মিনিট করে ব্রেক নেওয়া হয়, ঠিক আছে। এই 15 মিনিট পর পর 2 মিনিট করে ব্রেক নেওয়া হয়, এবং যখন হাফ টাইম হয় মানে 30 মিনিট, এই 15 মিনিট এই 15 মিনিটে যখন হাফ টাইম, তখন কিন্তু 30 মিনিটের ব্রেক নেওয়া হয়, ঠিক আছে। এছাড়া দেখতে পাচ্ছ যে
এটা কেটে দিই। এছাড়া দেখো 30 মিনিট পর হচ্ছে ব্রেক, 15 মিনিট ব্রেক নেওয়া হয়। এছাড়া ভারত অলিম্পিকে 8টি গোল্ড কাপ জিতেছে, ঠিক আছে। প্রথম জিতেছিল 1928 সালে নেদারল্যান্ডে, লাস্ট যেটা জেতে ওটা হচ্ছে 1980 মস্কোতে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব, দাঁড়াও এখানে কিছু গুরুত্বপূর্ণ আরও ডিটেলস রয়েছে। দেখো 1960 সালে হকিতে ভারত পাকিস্তানের কাছে অলিম্পিকে হেরে গিয়েছিল, এটা মনে রাখবে। বর্তমান প্যারিস অলিম্পিকে ভারতীয় টিম ব্রোঞ্জ পদক জেতে, এটা কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য গুরুত্বপূর্ণ। ওয়ার্ল্ড কাপ হকি যদি দেখি তো প্রথম খেলা হয়েছিল বার্জেলেনো 1971 সালে, ভারত ছিল তৃতীয় পজিশনে। 1973 সালে দ্বিতীয় হয় এবং 1975 সালে ভারত ওয়ার্ল্ড কাপ জেতে। একবারই শুধু জিতেছিল, পাকিস্তানকে হারিয়ে। ভারতের ক্যাপ্টেন ছিলেন অজিত পাল সিং, ঠিক আছে। এরপরে দেখো প্রথম রাষ্ট্রীয় হকি চ্যাম্পিয়নশিপ কবে আয়োজিত হয়েছিল? এটি হয়েছিল 1928 সালে। হকিতে সবথেকে পুরনো ক্লাব কোনটি? এটি হচ্ছে কলকাতা ক্লাব, 1885 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। ভারতের মেলবোর্ন অলিম্পিকে ক্যাপ্টেন সমর ব্যানার্জি 1956 সালে ইন্ডিয়ার বেস্ট পারফরমেন্স প্রদর্শন করে এখানে চতুর্থ স্থান পান, ঠিক আছে। দেখো 5 নম্বর প্রশ্ন, কবাডিতে কোন ভাগে আধিকারিক মর্যাদা দেওয়া হয়? দেখো কবাডিতে মোট 4টি ভাগ রয়েছে, ঠিক আছে। কবাডিতে মোট 4টি ভাগ রয়েছে, সঞ্জীবনী, অমর, হুট্টুটু ও কামিনী। প্রশ্নতে কি বলেছে? আধিকারিক মর্যাদা দেওয়া হয় কোন ভাগে? সঞ্জীবনী ভাগে, ঠিক আছে। কবাডি খেলার সময় দেখো, কবাডি খেলার সময় হচ্ছে 20+20 মানে টোটাল 40 মিনিটের খেলা, মাঝখানে 5 মিনিট ব্রেক। মহিলাদের হচ্ছে আধা ঘন্টার খেলা, 15+15 5 মিনিট ব্রেক, ঠিক আছে। খেলোয়াড় যদি দেখো তো খেলোয়াড় হচ্ছে 7 জন থাকে আর হচ্ছে 5 জন এক্সট্রা থাকে। কবাডির মাঠের দৈর্ঘ্য প্রস্থ দেখে নেব। পুরুষের ক্ষেত্রে হচ্ছে 13x100 মিটার, এটি হচ্ছে পুরুষের। মহিলার ক্ষেত্রে 12x8 মিটার, ঠিক আছে। এছাড়া দেখো প্রো কবাডি লিগ, প্রো কবাডি লিগ যেটা রয়েছে রেড টাইম 30 সেকেন্ডের সময়, ঠিক আছে। দেখো প্রো কবাডি লিগ কবে থেকে শুরু হয়েছিল? প্রো কবাডি শুরু হয়েছিল 2014 সালে। এবার রেড টাইম যেটা থাকে, মানে যেটা কবাডি বলা হয়, সেটা হচ্ছে 30 সেকেন্ড সময় থাকে। কবাডি ইন্টারন্যাশনাল হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? এটি জয়পুর, রাজস্থানে অবস্থিত, 2004-এ প্রতিষ্ঠিত হয়। পরবর্তী প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোন খেলোয়াড়ের আত্মকথা আনডিসপিউটেড ট্রুথ? এটি হচ্ছে মাইক টাইসন, ঠিক আছে। ইনি হচ্ছে ইউএসের খিলাড়ি। অন্যান্য কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের আত্মজীবনী বা আত্মকথা দেখে নেব। প্রথম কি আছে? ফাস্টার দেন লাইটিং, এটি হচ্ছে হোসেন বোল্ট, ঠিক আছে। সরি, এটা ইউসেন বোল্ট হবে, স্পেলিং ভুল আছে। দ্বিতীয় হচ্ছে মোমেন্টস, এটি হচ্ছে রোনাল্ডো, ঠিক আছে, পর্তুগাল। আনস্টপেবল, এটি হচ্ছে মারিয়া সারাপোয়া, যিনি রুশের একজন বাসিন্দা। গেম চেঞ্জার শাহিদ আফ্রেদি। প্লেইং ইট মাই ওয়ে সচিন টেন্ডুলকার। বিলিভ সুরেশ রায়না। এ সেঞ্চুরি ইজ নট ইনাফ, এটি কার? এটি হচ্ছে সৌরভ গাঙ্গুলি। এছাড়া রয়েছে দ্য টেস্ট অফ মাই লাইফ, এটি হচ্ছে যুবরাজ সিং, ঠিক আছে। 7 নম্বর প্রশ্ন, মকর সংক্রান্তিকে কেরলে কি বলা হয়? দেখো মকর সংক্রান্তি আমাদের পশ্চিমবঙ্গে আমরা মকর সংক্রান্তি বলি, কিন্তু অন্যান্য রাজ্যে এর অন্য অন্য নাম রয়েছে। যেমন কলকাতাতে কি বলা, কেরলে কি বলা হয়? মকর বিল্লাকু, ঠিক আছে। এটি সাবরীমালা মন্দিরে ভগবান আইয়াপ্পার পুজো করা হয়। এছাড়া অন্যান্য রাজ্যে কি কি নাম রয়েছে দেখে নাও। উত্তরপ্রদেশে কি বলা হয়? মকর সংক্রান্তি বা খিচুড়ি পর্ব। হিমাচল প্রদেশে বলা হয় মাঘ সাচি। পাঞ্জাবে বলা হয় লোহরি। আসামে বলা হয় মাঘ বিহু। গুজরাটে বলা হয় উত্তরায়ণ। কর্ণাটকে বলা হয় এলো বিরুধু। তামিলনাড়ুতে হচ্ছে পোঙ্গল, এটি 4 দিন হয়, ঠিক আছে। বিহারে বলা হয় মাঘী সংক্রান্তি, ঠিক আছে। এছাড়া দেখো অন্ধ্রপ্রদেশে কি বলা হয়? অন্ধ্রপ্রদেশে বলা হয় পোডো পেডুঙ্গা। উড়িষ্যাতে কি বলা হয়? পানা সংক্রান্তি, ঠিক আছে, উড়িষ্যাতে পানা সংক্রান্তি। 8 নম্বর প্রশ্ন দেখব, নিম্নলিখিত কোন শব্দটি ভারতের সংবিধানের প্রস্তাবনাতে লেখা নেই? কোন শব্দটি নেই? এটি হচ্ছে সমাজবাদী শব্দটি। সমাজবাদী শব্দটি হচ্ছে প্রস্তাবনাতে লেখা নেই। এছাড়া দেখো প্রস্তাবনার ধারণা হচ্ছে নেওয়া হয় ইউএসএ থেকে, প্রস্তাবনার ভাষা নেওয়া হয় অস্ট্রেলিয়া থেকে, প্রস্তাবনার যে খসড়া এটি প্রস্তুত করেছিলেন জওহরলাল নেহরু। দেখো 9 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত রাজ্যগুলির স্থাপনার কালানুক্রম অনুযায়ী সাজাও, মানে কোন রাজ্যটি সবচেয়ে আগে, দ্বিতীয় এইভাবে সাজাতে বলেছে। তো দেখো এখানে উত্তর রয়েছে কি? হরিয়ানা প্রথম, এটি হচ্ছে 1 নভেম্বর 1966। তারপরে 15 নভেম্বর হচ্ছে 2000 সালে ঝাড়খণ্ড। এরপরে উত্তরাখণ্ড 9 নভেম্বর 2002। এছাড়া রয়েছে তেলেঙ্গানা, যেটি হচ্ছে 2 জানুয়ারি 2014 সালে প্রতিষ্ঠিত হয়। তো এটি সিরিয়ালগুলি অবশ্যই তোমরা মনে রাখবা। স্বাধীনতার পর থেকে 1950 থেকে কোন কোন রাজ্যগুলি কবে প্রতিষ্ঠিত হয়েছে, সিরিয়াল নাম্বারগুলো অবশ্যই দেখে নেবে। এরপরে দেখো এছাড়া কি রয়েছে? মণিপুর, মেঘালয়, ত্রিপুরা, এই তিনটি রাজ্য 21 জানুয়ারি 1972 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, ঠিক আছে। এই 3টি রাজ্য একবারই প্রতিষ্ঠিত হয়। দেখো 10 নম্বর প্রশ্ন কি বলা রয়েছে?
নিচের কোনটি ভারতীয় নাগরিকতার শর্ত নয়? ঠিক আছে, ভারতের যে নাগরিকতার শর্ত এটি 5টি রয়েছে। ঠিক আছে, নিবাসস্থান, বংশ, পুঁজিকরণ, প্রকৃতিকরণ, ক্ষেত্র সামিল। কিন্তু সম্পত্তির অধিকার এটি ভারতের নাগরিকের শর্ত নয়। ভারতের নাগরিকের শর্ত আইন কবে পাস হয়েছিল? 1955 সালে পাস হয়েছিল। এটি 7বার সংশোধন করা হয়েছিল। এটি আমাদের সংবিধানের ভাগ 2 অনুচ্ছেদ 5 থেকে 11তে রয়েছে। আর মোট হচ্ছে 60টি অনুচ্ছেদ রয়েছে। কয়টি আর্টিকেল রয়েছে? আর্টিকেল রয়েছে 60টি। ঠিক আছে, 11 নম্বর প্রশ্ন কি বলেছে, যে নিম্নলিখিত আরবদের ভারত আক্রমণের কারণ কি ছিল? দেখো, দুটি মূল কারণ ছিল। একটি হচ্ছে ধন সম্পত্তি লুঠন, আর একটি হচ্ছে ইসলাম ধর্ম প্রচার। ঠিক আছে, এছাড়া দেখো, ভারতের প্রথম আরব আক্রমণকারী কাকে বলা হয়? মীর কাসিমকে। কবে করেছিল? 712 এডিতে। ঠিক আছে, এটি খুবই গুরুত্বপূর্ণ, এটি একটু মনে রাখবা। 12 নম্বর প্রশ্ন কি বলেছে, তরাইনের প্রথম যুদ্ধ কবে কাদের মধ্যে হয়? প্রথম যুদ্ধ হয়েছিল 1991 খ্রিস্টাব্দে। মোহাম্মদ গৌরী ও পৃথ্বীরাজ চৌহান, এখানে গৌরী পরাজিত হন এবং পালিয়ে যান। পরবর্তীতে দ্বিতীয় যুদ্ধ হয় 1192 সালে। এখানে মোহাম্মদ গৌরী ও পৃথ্বীরাজ চৌহানের মধ্যে হয়েছিল, কিন্তু পৃথ্বীরাজ চৌহান পরাজিত হন এবং তিনি এখানে মারা যান। ঠিক আছে, 13 নম্বর প্রশ্ন দেখো, ইলতুৎমিশ, এখানে ইলতুৎমিশ নিয়ে নিচের কোন সম্পর্কটি বা কোন সঠিক আর কি, হ্যাঁ, সম্পর্কে নিচে কোনটি সঠিক? তো দেখো, এখানে কি বলেছে, সঠিক নয় বলেছে। তিনি দিল্লিতে কুয়াত উল ইসলাম মসজিদ নির্মিত করেছেন। এটা কি ঠিক? না, এটা ঠিক না। এটা কি বলেছে, দিল্লিতে যে কুয়াত উল ইসলাম মসজিদ প্রতিষ্ঠা কে করেছিলেন? কুতুবউদ্দিন আইবক। ঠিক আছে, এছাড়া আড়াই দিন কা ঝোপড়া তিনি প্রতিষ্ঠিত করেছিল। এটাকে আড়াই দিনের ঝোপড়া কেন বলা হয়? কারণ এটি 60 ঘন্টার মধ্যে তৈরি হয়েছিল বলে বলা হয়। ঠিক আছে, তো আড়াই দিনের ঝোপড়াকে প্রতিষ্ঠা থাকে কুতুবউদ্দিন আইবক। তো ইলতুৎমিশের কি ইলতুৎমিশের কথা সত্য সেগুলো দেখে নেব। দেখো, ইলতুৎমিশ হচ্ছে রূপমুদ্রা, তাম্রমুদ্রার প্রবর্তন করেছিলেন। ইনি চালিসার সর্দার নামে পরিচিত ছিল। চালিসা বলতে 40 রাজার যে একটি সংঘ ছিল। তিনি লাহোরের পরিবর্তে দিল্লিতে রাজধানী প্রতিষ্ঠা করেছিলেন। ঠিক আছে, দেখো 14 নম্বর প্রশ্ন, রাজিয়া সুলতানা কার পূর্ববর্তী ছিলেন? ঠিক আছে, মানে কার আগে সিংহাসনে বসেছিলেন? তো দেখো, কে ছিলেন? বেহেরাম শাহার আগে সিংহাসনে বসেছিলেন। রাজিয়া সুলতানার যে শাসনকাল ছিল 1236 থেকে 1240। ঠিক আছে, ইনি হচ্ছেন প্রথম ইসলাম ধর্মের মহিলা যিনি রাজ সিংহাসনে বসেছিলেন। এটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই মনে রাখবে। নেক্সট 15 নম্বর প্রশ্ন দেখো, যে কোন অক্ষরেখা ভারতের মধ্য দিয়ে গেছে? এখানে অপশন দেওয়া রয়েছে কারণ এগুলি গুরুত্বপূর্ণ। ভূমধ্যসাগর, মকর রেখা, কর্কটক্রান্তি রেখা নাকি আন্টার্কটিক সার্কেল? তো উত্তর হচ্ছে কর্কটক্রান্তি রেখা। এর কিছু ব্যাখ্যা দেখে নেব, যে কর্কটক্রান্তি রেখা যেটি আছে ভারতের 8টি রাজ্যের উপর দিয়ে গেছে। এটি খুবই গুরুত্বপূর্ণ, দেখে নেব কি কি, যে কর্কটক্রান্তি কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে প্লাস ওর বিন্দুর নামগুলি। যেমন গুজরাট, ঝাড়খণ্ড, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ত্রিপুরা, মিজোরাম ও পশ্চিমবঙ্গ, এই 8টি রাজ্যের উপর দিয়ে গেছে। এবং এই রাজ্যগুলির যে বিন্দু, মানে যে বিন্দু সহ যেটা নাম, যেটা অনেকবার এসেছিল পরীক্ষায়, এটাও দেখে নেবো। যেমন গুজরাটের বিন্দুর নাম কি? জাজদান। ঝাড়খণ্ডের লোহারদাগ। রাজস্থানের কালিঞ্জর। ঠিক আছে, মধ্যপ্রদেশের শাজাপুর। ঠিক আছে, ছত্তিশগড়ের সোহনাথ, ত্রিপুরার উদয়পুর, মিজোরামের চম্পরাই, পশ্চিমবঙ্গের কৃষ্ণনগর। এছাড়া দেখো, কর্কটক্রান্তি রেখা কয়টি দেশের উপর দিয়ে গেছে? 17টি দেশের উপর দিয়ে গেছে। এছাড়া মহাদ্বীপ 3টি মহাদ্বীপের উপর দিয়ে গেছে এবং 6টি জলাশয়ের উপর দিয়ে গেছে। কর্কটক্রান্তি রেখার সবথেকে কাছের রাজধানী কোনটি? রাঁচি, এটি ঝাড়খণ্ডের রাজধানী। সবথেকে দূরের কোনটি? জয়পুর, এটি হচ্ছে রাজস্থানের রাজধানী। পরবর্তী প্রশ্ন দেখব, যে সবথেকে বেশি রাজ্যের উপর দিয়ে গেছে কোন রেখাটি? তো উত্তর হবে 24 ডিগ্রি উত্তর, যেটি 10টি রাজ্যের উপর দিয়ে গেছে। ঠিক আছে, দেখো 16 নম্বর প্রশ্ন কি বলা রয়েছে, পৃথিবীর গোলাকার আকৃতির জন্য 180 ডিগ্রি দেশান্তর রেখাকে কি নামে পরিচিত আর কি? তো দেখো, গ্রিনিচ লাইন, ভূমধ্যা রেখা নাকি অন্তর্রাষ্ট্রীয় নীতি রেখা নাকি মকর সংক্রান্তি? এটা অন্তর্রাষ্ট্রীয় রেখা। এটা অ্যাকচুয়ালি এই উত্তর এটাই হবে, যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ডেট লাইন এটাকে বলা হয়। ঠিক আছে, এর বাংলা হচ্ছে অন্তর্রাষ্ট্রীয় নীতি রেখা। এটি প্রতিষ্ঠা হয়েছিল 1884 সালে। এছাড়া দেখো, প্রমাণ দ্রাঘিমা রেখা 82 ডিগ্রি 30 সেকেন্ড পূর্ব, এটা কি রয়েছে, যে 5টি রাজ্যের ওপর দিয়ে গেছে। এটি হচ্ছে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা। 17 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটি? সঠিক উত্তর নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ। এটি 1986 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। কিছু ব্যাখ্যা দেখে নেব। ভারতের মোট 18টি বায়োস্ফিয়ার রিজার্ভ আছে। ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার রয়েছে 16টি। সবথেকে বড় বায়োস্ফিয়ার রিজার্ভ হচ্ছে কচ্ছ, গুজরাট, এটি গুরুত্বপূর্ণ। এছাড়া সবথেকে ছোট হচ্ছে ডিব্রুগড়, আসাম, এটিও গুরুত্বপূর্ণ। প্রথম সমুদ্র বায়োস্ফিয়ার রিজার্ভ হলো মান্না, তামিলনাড়ু, সমুদ্রের গায়ে পাওয়া যায়। ঠিক আছে, 18 নম্বর প্রশ্ন দেখে নেব, ভারতীয় রাষ্ট্রীয় উদ্যান রাজ্য নিম্নলিখিত জোড়াটি কোনটি সঠিক আর কি? দেখো, সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক, কর্ণাটক। ঠিক আছে, এটি কি সত্যি? এটি সত্যি না। বান্ধবগড় রাষ্ট্রীয় উদ্যান, রাজস্থান, এটা কি সত্যি? এটাও সত্যি না।
আর কী কী অপশান আছে? অ্যান্সার রয়েছে কানহা ন্যাশনাল পার্ক, এটি মধ্যপ্রদেশের এইটি হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, দেখো সাইলেন্ট ভ্যালি এটি কোথায় রয়েছে? এটি রয়েছে কেরালাতে, এটি সঠিক উত্তর। বান্ধবগড় রাষ্ট্রীয় উদ্যান এটি হচ্ছে মধ্যপ্রদেশে। ঠিক আছে, এছাড়া দেখো এটা তো হয়ে গেল, ব্যাখ্যা কিছু দেখে নেব। পিন ভ্যালি হচ্ছে হিমাচল প্রদেশ, ফ্লাওয়ার ভ্যালি উত্তরাখণ্ড, নুব্রা ভ্যালি লাদাখ, কামবাম এটি হচ্ছে তামিলনাড়ু, ডেজডু এটি হচ্ছে নাগাল্যান্ড, স্পিতি বাসপা সাংলা ভ্যালি এটি হচ্ছে হিমাচল প্রদেশ, সিলিকন ভ্যালি বেঙ্গালুরু, আর্ক ভ্যালি অন্ধ্রপ্রদেশ। এই সমস্ত নাম অতি অবশ্যই মনে রাখবা। 19 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে অর্থ ব্যবস্থার প্রাথমিক ক্ষেত্র কোনটি? তো দেখো ইন্ডাস্ট্রি, পর্যটন, ব্যাংকিং নাকি কৃষি? তো যেটা প্রাথমিক ক্ষেত্রে আসে হচ্ছে তোমার কৃষি। ঠিক আছে, প্রাথমিক ক্ষেত্র বা যেটাকে বলা হয় প্রাইমারি সেক্টর, টোটাল 3টি সেক্টর রয়েছে। তোমার প্রাইমারি সেক্টর রয়েছে কৃষি, পশুপালন, মৎস্য পালন, বনাঞ্চল। সেকেন্ডারি সেক্টরে যেমন কারখানা। ঠিক আছে, টার্সিয়ারি সেক্টর বা তৃতীয় যেটা, এটা হচ্ছে সেবা ক্ষেত্র নামে পরিচিত, যেমন হসপিটাল, বিদ্যালয়, পরিবহন, হোটেল, ব্যাংক। ঠিক আছে, সবথেকে বেশি জিডিপি আসে কোন ক্ষেত্র থেকে? সেবা ক্ষেত্র থেকে, মানে টার্সিয়ারি ক্ষেত্র থেকে। এটা অতি অবশ্যই মনে রাখবে। আজকের লাস্ট প্রশ্ন দেখার আগে কিছু গুরুত্বপূর্ণ কথা তোমাদেরকে বলে রাখি। দেখো তোমরা অতি অবশ্যই নোট করে পড়ো, এটি অনেক কাজে দেবে, এটি তোমরা ভুলবে না। আর পিডিএফে কী হবে? শুধু পিডিএফ জমা হবে। ঠিক আছে, এর থেকে ভালো তোমরা নিজে লেখো, আধ ঘন্টা 1 ঘন্টা যাই লাগুক, পরীক্ষা সামনে রয়েছে। তো তোমরা অতি অবশ্যই মন দিয়ে পড়াশোনা করো। তোমরা যত পড়বে তত তোমাদের ভালো হবে। নোট করে কিছু হবে না, পিডিএফ নিয়েও কিছু হবে না যদি তুমি মুখস্থ না করো। ঠিক আছে, তো তুমি অতি অবশ্যই এগুলি মুখস্থ করার চেষ্টা করো যত তাড়াতাড়ি হোক। ঠিক আছে, এছাড়া আর কিছু বলার নেই। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং তোমরা যদি আরও চাও যে এই ধরনের ভিডিও চাইতে, তো আমি অতি অবশ্যই নিয়ে আসবো। তোমরা অতি অবশ্যই কমেন্ট করো আর চ্যানেলে যুক্ত হয়ে যাও, যার ফলে সবার আগে তোমার কাছে নোটিফিকেশান যাবে। ঠিক আছে, তো আজকে লাস্ট প্রশ্ন দেখে নেব যে কিসের ভিত্তিতে ভারতীয় অর্থনীতি খাতকে বেসরকারি ও সরকারি এই দুই ভাগে ভাগ করা হয়েছে? দেখো, উদ্যোগের মালিকানা, ব্যবহৃত কাঁচামাল, অর্থনৈতিক কর্মমণ্ডলের প্রকৃতি নাকি কর্মসংস্থানের নীতি? সঠিক উত্তর হচ্ছে উদ্যোগের মালিকানা। ঠিক আছে, এই প্র্যাকটিস সেটগুলি খুবই গুরুত্বপূর্ণ, তোমরা জানো। তো অতি অবশ্যই খুব মনোযোগ দিয়ে মুখস্থ করবে এবং পড়বে। ঠিক আছে, যত ডিটেলসে পড়তে পারো তত ভালো। থ্যাংক ইউ সো মাচ তোমাদেরকে ভিডিওটি দেখার জন্য। আশা করি তোমাদের পরীক্ষা খুব ভালো হবে এবং তোমাদের পড়াশোনাও অনেক ভালো হবে। থ্যাংক ইউ।